প্রথমে যে কোয়েশ্চেনটা এসছে সেটা হচ্ছে, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য চোলা কিং হু পারফর্ম আশ্বামেধ স্যাক্রিফাইস? মানে অশ্বমেধ যজ্ঞ করেছিল কোন চোল রাজা? এর অপশন আছে রাজেন্দ্র ওয়ান, কারিকাল, পরান্তকা বা পরান্তক, রাজাধিরাজ ওয়ান। তো চোল সাম্রাজ্য সম্পর্কে তোমরা পড়েছো, তো চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিল? আমি বলেছিলাম চোল সম্পর্কে পড়িয়েছিলাম। ইয়েস অর নো? তার মানে পড়িয়েছিলাম, তোমরা পড়োনি, সেই কারণে কোনো উত্তর দিচ্ছ না। না পড়লে কিন্তু কিছু হবে না। চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিল তোমার বিজয়ালয়, এবং ক্ষেত্র বিশেষে এটা বলা হয় কারিকল বলা হয় চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। এবার এই চোল সাম্রাজ্যের মধ্যে প্রথম তোমার অশ্বমেধ যজ্ঞ কে করেছিল, এটা একটা কোয়েশ্চেন। সেটা আনসার তোমাদের হয় কোনটা? রাজাধিরাজ ওয়ান। আনসার এখানে করে নাও, রাজাধিরাজ ওয়ান, এটা হচ্ছে আনসার। ঠিক আছে। আচ্ছা, এখানে চোল সাম্রাজ্য সম্পর্কে কিছু তথ্য আমরা যদি জানতে পারি, একটু রিভাইজ হয়ে যাবে আমাদের ব্যাপারটা। এই সাম্রাজ্যের অর্থাৎ চোল সাম্রাজ্যের ক্যাপিটাল কোথায় ছিল? তাঞ্জোর, তোমাদের জানা আছে। এবং এখানে যে রাজাগুলো আছে তাদের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ কোনগুলো, সেগুলো এক্সামিনেন্টের কি কোয়েশ্চেন হয়। এই পিপিটি করানোর অর্থটা হচ্ছে পড়ানোর প্যাটার্নটা সম্পূর্ণ ভিন্ন হয়, এবং এখানে যে অপশনগুলো আনসার হয় না তার মধ্যে থেকে উল্লেখযোগ্য যে অপশনগুলো থাকে সেগুলো সম্পর্কে আলোচনা করে নেওয়াটা দরকার থাকে। যেমন তোমাদের লেখা হচ্ছে রাজেন্দ্র ওয়ান, প্রথমে দেখো এই আছে রাজেন্দ্র ওয়ান, তাহলে রাজেন্দ্র ওয়ান দিয়ে কি কোনো রকম কোয়েশ্চেন হয় না? অবশ্যই হয়। রাজেন্দ্র ওয়ান হচ্ছে প্রথম শাসক যিনি চোলদের তোমার আধিপত্য দাক্ষিণাত্যে স্থাপন করেছিলেন, এবং তিনি শ্রীলঙ্কার উত্তর দিকটা তিনি আক্রমণ করেছিলেন, নর্দার্ন পার্ট অফ সিলন। এবং রাজারাজ ওয়ান একটা মন্দির তৈরি করেছিলেন, তার নাম হচ্ছে রাজরাজেশ্বর টেম্পল, তাঞ্জোরে করেছিলেন, এবং সেখানে শিবের উপাসনা হতো। এবার দেখো কারিকাল আছে, কারিকাল, এই যে কারিকল বলা হচ্ছে, এখানে মনে রাখবে চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে। এখানে অনেকে করে ফাউন্ডার, আবার অনেকে ফাউন্ডার হিসেবে কাকে দেখছে? ফাউন্ডার হিসেবে অনেকে দেখছে কাকে? বিজয়ালয়কে, BIJALAY। ঠিক আছে। এখানে একটা বিষয় মনে রাখবে, আমি যেহেতু বহুদিন ধরে পড়াচ্ছি সেহেতু বিভিন্ন ধরনের পরীক্ষায় কি ধরনের কোয়েশ্চেন আছে এগুলো সম্পর্কে আমার কিন্তু স্বচ্ছ ধারণা রয়েছে। আজ থেকে বছর 12-13 আগে, 10 বছর মতো আগে, স্কুল সার্ভিস কমিশনে একটা জিকের পার্ট থাকতো। ঠিক আছে, সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি ওগুলো থাকতো, বায়োলজি থাকতো, আর আর্টসের যারা পরীক্ষা দিত তাদের ইতিহাস ভূগোল এগুলো থাকতো। ওইখানে এই কোয়েশ্চেনটা এসেছিল চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে। ওখানে কিন্তু ফাউন্ডার হিসেবে বিজয়ালয়ের পরীক্ষাটা তোমাদের যদি সেন্ট্রালে পরীক্ষা দাও বা স্টেটে বিএসসি দাও, ওখানে বিজয়ালয় দেয়, কিন্তু ওইখানে কিন্তু প্রশ্ন দিয়েছিল কারিকাল। তাহলে যদি কারিকাল আর বিজয়ালয় দুটো থাকে তাহলে কিন্তু আনসার হবে কারিকাল, যদি কারিকাল না থাকে তখন হবে বিজয়ালয়। যেমন তোমাদের যদি বলা হয় ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতা কোনটা, হরপ্পা সভ্যতা না মেহেরগড়? মেহেরগড় আনসার হওয়া উচিত। কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষায়, কেন সব পরীক্ষাতেই এখন মেহেরগড় অপশন দেয় না, তখন আমরা কি আনসার করব? হরপ্পান সিভিলাইজেশন। এবার হচ্ছে পরান্তক। পরান্তক দেখো এখানে অপশনটা দিয়েছে, এই কোয়েশ্চেন গুলো তো সব পরীক্ষা থেকে তোলা। তো এবার পরান্তক বলতে গেলে পরান্তক দুটো শাসক আছে, পরান্তক ওয়ান আছে, পরান্তক টু আছে। এবার এটাকে সাধারণত ধরে নেওয়া হয়, তোমার পরান্তক ওয়ানই ধরে নেওয়া হয়, যেটা হচ্ছে ওই বিজয়ালয়ের পরে হচ্ছে আদিত্য, তারপর হচ্ছে পরান্তক ওয়ান। ঠিক আছে। আর পরান্তক টু পরে আসছে, সেটা আমাদের এখানে দরকার নেই। তো এই শাসক সম্পর্কে খুব একটা বেশি পড়ার দরকার নেই, এই পরান্তক সম্পর্কে প্রশ্ন খুব একটা হয় না। আর রাজাধিরাজ ওয়ান যে রয়েছে, রাজাধিরাজ ওয়ান হচ্ছে বলতে গেলে তোমার শেষের দিকের একজন শাসক। তার সময়কালটা মোটামুটি শুরু হচ্ছে রাজেন্দ্র ওয়ানের পরে। ঠিক আছে। তাহলে রাজরাজ ওয়ান, তারপরে রাজেন্দ্র ওয়ান, তারপর হচ্ছে রাজাধিরাজ ওয়ান। ওই রাজাধিরাজ ওয়ান একটা কারণেই বিখ্যাত, সে তোমার অশ্বমেধ যজ্ঞ করেছেন, আর কোনো কারণে খুব একটা বিখ্যাত নয়। ঠিক আছে। তাহলে এখানে মনে রাখার মতো প্রশ্ন কি হলো, রাজেন্দ্র ওয়ান কি হতে পারে? তিনি প্রথম চোল সাম্রাজ্যকে দাক্ষিণাত্যে আধিপত্য বিস্তারে উল্লেখযোগ্য ভূমিকা নেন। কারিকাল কি হচ্ছে চোল সাম্রাজ্যের ফাউন্ডার। আর পরান্তক সম্পর্কে তেমন কিছু তোমাদের পড়ার দরকার নেই, ওটা থেকে কোয়েশ্চেন হয় না। আর রাজাধিরাজ ওয়ান হচ্ছে এমন একটা শাসক, সেক্ষেত্রে একটাই প্রশ্ন হয়, কিন্তু অশ্বমেধ যজ্ঞ তিনি করেছিলেন। ঠিক আছে। 2 নম্বর কোয়েশ্চেন দেখো,
Which amongst the Palar kings tried to extend their power in Assam? আসামে সাম্রাজ্য বিস্তার করেছিল পাল বংশের কোন রাজা? দেখো এখানে মনে রাখবে আসাম এমন একটা জায়গা যেখানে ওপর বেশ কতগুলো কোয়েশ্চেন হয়। আচ্ছা, কি ধরনের কোয়েশ্চেন হয় এখানে? অপশন কি আছে? গোপাল আছে, ধর্মপাল আছে, মহেন্দ্র পাল আছে, নান আছে। এখানে মনে রাখবে পাল সাম্রাজ্যের উপর যদি এই তোমার আসামের উপর কোয়েশ্চেন হয়, প্রথম কথা এখানে আনসার তোমার কি হচ্ছে? ধর্মপাল। ধর্মপাল, ঠিক আছে, এটা হচ্ছে আনসার। এখানে পাল বংশের শ্রেষ্ঠ শাসক হচ্ছে কিন্তু ধর্মপাল। আচ্ছা, দাঁড়াও, এখানে একটা ব্যাপার হচ্ছে পাল সাম্রাজ্যে আসামের উপর এক্সটেন্ড করেছিল ধর্মপাল দেবপাল। এটা কিন্তু আনসারটা এখানে পরীক্ষা যেখান থেকে তোলা হয়েছে এটা কিন্তু ভুল আছে। এটা তোমরা করে রাখবে, দেবপাল করে রাখো, DVPAL। আনসার কিন্তু পারফেক্ট আনসার কিন্তু দেবপাল হয়, বুঝেছো তো? এটা কোনো একটা আশা পরীক্ষা আসা কোয়েশ্চেন দেবপাল দেয়নি, কিন্তু পারফেক্ট আনসার কিন্তু দেবপাল। এবং দেখা যাচ্ছে ধর্মপাল কিন্তু সাম্রাজ্য বিস্তার করেছিল কিন্তু মেনলি উত্তর ভারতে, কনৌজ দখল করেছিলেন। ট্রাইপার্টিয়েট স্ট্রাগল বা ত্রিপক্ষীয় সংগ্রাম যেটা আছে পাল প্রতিহার রাষ্ট্রকূটদের মধ্যে, তিনি কিছুকালের জন্য কিন্তু কনৌজকে দখল করেছিলেন। এবং সেই কারণে রাজস্থানী কবি শ্রদ্ধাল বা শ্রদ্ধাদেব তার উদয় সুন্দরী কথা নামক কাব্যে ধর্মপালকে কি বলেছে? উত্তরাপথনাথ। কিন্তু উত্তরাপথ স্বামীর সঙ্গে এটা ঘুরিয়ে যায়, উত্তরাপথ স্বামীকে হর্ষবর্ধন, ঠিক আছে। কিন্তু দেবপাল কিন্তু আসাম আক্রমণ করছেন, আসাম কিন্তু হচ্ছে বলতে গেলে পূর্ব ভারতে। এবং এই দেবপাল যখন আসাম অভিযান করছে, আসামের তখন নাম ছিল প্রাগজ্যোতিষপুর। প্রাগজ্যোতিষপুর, ঠিক আছে। তারপরে আসামের নাম হয় কামরূপ, তারপর হচ্ছে আসাম বলা হয়, আসাম বা অহম বলা হয়, ঠিক আছে। তাহলে আনসার কিন্তু এখানে হয় কিন্তু দেবপাল। যেহেতু দেবপাল নেই সেহেতু তোমরা ধর্মপালটা আনসার করতে পারো। ওকে, এই ধরনের প্রবলেম কিন্তু পরীক্ষায় থাকবে। আচ্ছা, গোপাল কে পাল বংশের ফাউন্ডার? আর মহেন্দ্র পাল দরকার নেই, মহেন্দ্র পাল সম্পর্কে পড়াশোনা করতে হবে না, ঠিক আছে। তাহলে এখানে আসাম সম্পর্কে আর কি কোয়েশ্চেন আছে? তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে, আসাম সম্পর্কে একটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হয় মধ্যযুগের ভারতবর্ষে। সেটা হচ্ছে যে অরঙ্গজেব আসাম অভিযান করেছিলেন, নিজে কিন্তু নয়। এবং এখানে ডাব্লিউবিসিএস এর পরীক্ষায় কোয়েশ্চেন এসছে, যখন আসাম অভিযান করেন অরঙ্গজেব, তার সেনাপতিত্ব কে করেছিলেন? তিনি হচ্ছেন মীর জুমলা, ঠিক আছে। তা মীর জুমলা কি কারণে বিখ্যাত? এটা মনে রাখবি, ওয়ার অফ সাকসেশন বা উত্তরাধিকার দ্বন্দ্বের সময়কাল বলে একটা সময় আছে। এটা হচ্ছে অরঙ্গজেব কি করছে, তার ভাইদের হত্যা করে সিংহাসন দখল করছেন বিভিন্ন যুদ্ধের মাধ্যমে, বিভিন্ন বলতে 4খানা যুদ্ধ হয়েছিল। এই 4খানা যুদ্ধের ফলে তিনি অরঙ্গজেব ক্ষমতায় আসেন। সেই সময়ে অরঙ্গজেবকে অর্থ দিয়ে সাহায্য করেছিলেন দ্য পার্সিয়ান মার্চেন্ট অফ ডায়মন্ড মীর জুমলা। অ্যান্ড মীর জুমলা was the Mughal general at the time of invasion of Assam or প্রাগজ্যোতিষপুর or কামরূপ, ঠিক আছে। তাহলে এখানে এই কোয়েশ্চেনটা তো হলো, তোমরা এটাও লিখে রাখো, খাতায় লিখে রাখো। তোমাদের যেহেতু এটা মিক্স আপ ক্লাস, সেহেতু আমরা সব দিকেই বিচরণ করব পরীক্ষার প্রশ্নগুলোকে সামনে রেখে। যেগুলো গ্রুপ ডি থেকে ডাব্লিউবিসিএস পর্যন্ত সমস্ত পরীক্ষা আছে সেই ধরনের কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখানে লিখে রাখো। শোনো একটা ব্যাপার, শোনো, পড়াশোনার সিস্টেমটা কিরকম হওয়া উচিত। একটা দড়ি ধরে টানলে পরস্পর পরস্পর ওই রিলেটেড কোয়েশ্চেন বেরিয়ে আসবে। এইভাবে পড়াশোনা যদি করতে পারো, তোমাকে কেউ আটকাতে পারবে না। আর বিক্ষিপ্ত কতগুলো কোয়েশ্চেন করে ছেড়ে দিলাম, তার সঙ্গে আর কি আছে ম্যাটার আমি দেখলাম না, ওতে তৈরি হয় না, ঠিক আছে। আচ্ছা, লেখো, এর সঙ্গে লিখে রাখো, at the time of Aurangzeb, at the time of Aurangzeb, at the time of Aurangzeb, AURNGZEB, Aurangzeb, Mughal general Mir Jumla, Mughal general Mir Jumla, MIR ZUMLA, Mir Jumla, led the Mughal army, led the Mughal army, LED, led the Mughal army, led the Mughal army, Mir Jumla led the Mughal army, ঠিক আছে।
আচ্ছা, এখানে গোপাল থেকে একটা কোয়েশ্চেন তোমাদের হয়, হু ওয়াজ দ্য ফার্স্ট ইলেক্টেড কিং অফ বেঙ্গল? বাংলার প্রথম নির্বাচিত রাজা কে ছিলেন? তাহলে বাংলার প্রথম নির্বাচিত রাজা কে? গোপাল। এখানে বলা হয় প্রকৃতিপুঞ্জ বা প্রকৃতি, এরা গোপালকে সিংহাসনে বসিয়েছেন। প্রকৃতিপুঞ্জ মানে কি? কমন পিপল। হি ওয়াজ ইলেক্টেড। কিন্তু তুমি বলতে পারো কেন স্যার শশাঙ্ক কেন হবে না? শশাঙ্ক ওয়াজ দ্য ফার্স্ট সভারেন রুলার অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট রুলার অফ বেঙ্গল। শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম শাসক, বাট হি ওয়াজ নট ইলেক্টেড। যেমন তোমাকে যদি বলা হয় বাংলার শেষ স্বাধীন নবাব কে, তোমার কে হবে? সিরাজউদ্দৌলা। কিন্তু তোমরা বলতে পারো কেন স্যার মীর কাসিম কেন হবে না? Why not? Because Mir Qasim was appointed by the Britishers. যাকে ব্রিটিশে অ্যাপয়েন্ট করছে সে স্বাধীন হতে পারে কি করে? তিনি ছিলেন স্বাধীন চেতা, তিনি স্বাধীন হতে চেয়েছিলেন কিন্তু পারেননি। বাট দ্য লাস্ট ইন্ডিপেন্ডেন্ট নবাব অফ বেঙ্গল ওয়াজ সিরাজ। ঠিক আছে, ছোটখাটো একটা ওয়ার্ডের জন্য আনসার পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। যে ব্যাপারগুলো আমাদের দখলে রাখতে হবে, যে জন্য তোমরা চান্স পাও না, নিজেরাও বুঝতে পারো না কি ভুল করে এসছো, টিচারও তোমাদের সেইভাবে পড়ায় না, সেই কারণে সমস্যাগুলো দাঁড়ায়। আর ক্লাসে প্রত্যেককে বলছি কোয়েশ্চেন করবে, চুপচাপ বসে থাকবে না, যেটাই স্যার সমস্যা আছে কোয়েশ্চেন করবে। বলো। বলছি গোপালের আগে সবাই তো নমিনেটেড ছিল। হ্যাঁ, আগেকার দিন ইলেক্ট হতো কি করে বলো? ইলেকশনের তো কোনো ব্যাপার নেই, রাজার ছেলে রাজা হবে এটাই তো সাধারণ গল্প, তাই না? কিন্তু গোপালের ক্ষেত্রে ব্যাপারটা ইলেক্টেড, সেই ব্যাপারটা আমি জানতে কেন চাইছি। হলো? কারণ তুমি যদি বাংলার ইতিহাস পড়ো তাহলে দেখবে বাংলার ইতিহাসের অতীত গৌরব কিন্তু খুব একটা উজ্জ্বল নয়। বাংলার ইতিহাস আমরা শুরু করছি শশাঙ্ক থেকে। শশাঙ্ক সময়ের আগে আমরা তেমন কিছু ইতিহাস পাচ্ছি না। সেই গৌতম বুদ্ধের সময়কালে কিছু বিহার টিহারের অস্তিত্ব আমরা এখানে ওখানে পাচ্ছি, মেদিনীপুরে পাচ্ছি বা বর্ধমানে কিছু পাচ্ছি, সেগুলোর কথা বাদ দাও, সেগুলো পরীক্ষায় আমাদের আসে না। শশাঙ্কের মৃত্যুর পর দেখা যাচ্ছে বাংলাতে একটা অরাজকপূর্ণ অবস্থা সৃষ্টি হচ্ছে, যাকে বলে মাৎসন্যায়। মাৎসন্যায় মিনস lawless situation in Bengal, which was started after the fall of Sasanka, and it was ended after the arrival of Gopal, and he was appointed by প্রকৃতিপুঞ্জ। তাহলে গোপালকে বসাবে কি সিংহাসনে? তাহলে জনগণই বোধ করছে যে একটা বিশৃঙ্খলপূর্ণ অবস্থা যেটা রয়েছে তা থেকে মুক্তির জন্য আমরা এমন একটা মানুষকে চাই যে আমাদের সুশাসকের ভূমিকা আসবে। মানুষ কি চায়? একটা শক্ত সামর্থ্য নেতা চায়। নরবরে মার্কা নেতা কেউই পছন্দ করে না, আগেও করতো না, মধ্যযুগেও করেনি, এখনো করে না। সেই কারণে কাকে পছন্দ করছে বুঝতেই পারছো, সেটাই হয়েছে। তো যাই হোক না কেন, আমি রাজনীতির কথা বলছি না। তো যাই হোক না কেন, সেই কারণে কি হচ্ছে, গোপালকে সিংহাসনে বসানোর মতো কেউ ছিল না। তার বাবা বা এদের পরিচয় কিন্তু খুবটা গুরুত্বপূর্ণ এখানে নয়, তাকে জনগণই বসাচ্ছে। যেমন রাজিয়াকে সিংহাসনে বসিয়েছিল কে? ইলতুৎমিশ মোটেই বসায়নি। রাজিয়াকে বসিয়েছিল অভিজাতরা, নোবেলসরা। তুমি বলতে পারো কেন নোবেলস কেন? এখানে উলেমা আর নোবেলসকে কিন্তু অনেকে এক করে ফেলে। উলেমা কারা? ধর্মীয় প্রধানরা। ধর্মীয় প্রধানরা আবার রাজিয়াকে সহ্য করতে পারতো না, কারণ রাজিয়া মহিলা হলেও তার যথেষ্ট কোয়ালিটি ছিল, কিন্তু তার একটা প্রবলেম ছিল যে তিনি ছেলেদের পোশাকে দরবারে আসছেন, হিজাব টিজাব ওসব মানতেন না, ভালো তরোয়াল খেলতে পারতেন। এই ব্যাপারটা কিন্তু মোল্লাদের মোটেই পছন্দ হয়নি। সেই কারণে তারা কি করছে, তার চক্রান্ত করেছিল, তার শিকার হয় রাজিয়া মারাও যাচ্ছে, পরবর্তীকালে নিহত হচ্ছেন। তো সেই কারণে কি হচ্ছে, গোপাল ওয়াজ ইলেক্টেড। গোপালের পর কি হচ্ছে, পাল বংশ আসছে, তারপরে সেন বংশ। সেন বংশের শেষে কি হচ্ছে, বাংলায় মুসলিম আক্রমণ হচ্ছে, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির আক্রমণ। তিনি বাংলার যে উৎকর্ষতা, যে শিক্ষার ব্যাপ্তি, যে সামাজিক পরিকাঠামো, সেটাকে সহ্য করতে পারেননি। এসছে আফগানিস্তান থেকে উল্টো পাল্টা টাইপের লোক, সেই কারণে কি করেছে, কিছু না পেয়ে নালন্দা বিশ্ববিদ্যালয়কে পুড়িয়ে দিয়েছে। ঠিক আছে, তো তারপরে শুরু হয়েছে তোমার দীর্ঘদিন পরে বাংলায় সুলতানি যুগ। সেটা শুরু হচ্ছে ইলিয়াস শাহী বংশ, হুসেন শাহী, তারপরে তোমার মাহমুদ শাহী বংশ, তারপরে তোমার ইলিয়াস শাহী বংশ গিয়ে তোমার হুসেন শাহী বংশ গিয়ে তোমার শেষ হচ্ছে। এইভাবে চলছে বাংলার একটা দীর্ঘ ইতিহাস। তো যারা প্রিলিমিনারি ক্লাসগুলো প্রথমে দিয়ে করেছো, হিস্ট্রি অফ বেঙ্গল আমি লিখিয়েছিলাম, মনে আছে? পরস্পর চার্ট আকারে লিখিয়েছিলাম। ইয়েস অর নো? আরে হ্যাঁ না কিছু তো একটা বলো। তাহলে আচ্ছা, চলো তারপর কোয়েশ্চেন আসি। ইন দ্য রেইন অফ গুপ্ত ডাইনাস্টি ক্যাপিটাল অফ মাগাধ ওয়াজ। গুপ্ত যুগে রাজধানী কোথায় ছিল? তাহলে গুপ্ত যুগের রাজধানী কোথায় ছিল বলো, কি হবে আনসারটা বলো দেখি তোমরা। অপশন কি আছে? পাটলিপুত্র। হ্যাঁ,
দেখো আমরা যদি একদম ঠিক আনসার, আগে আনসারটা আমরা টিক দিই। আমরা যদি আমরা কাদের ইতিহাস করছি? মগধের ইতিহাস। মগধের ইতিহাস করেছি ষোড়শ মহাজন পর থেকে, এবং যেখানে মগধের প্রথম রাজত্ব করছে হর্ষাঙ্ক বংশ। হর্ষাঙ্ক বংশের সময়কালে বা বিম্বিসারের সময়কালে রাজধানী কি ছিল? রাজগৃহ। অ্যাট ফার্স্ট ছিল রাজগৃহ, ঠিক আছে। রাজগৃহের পর কি এসে? বৈশালী। তারপরে আবার চেঞ্জ হয়েছে, রাজগৃহতে গেছে, তারপর হচ্ছে পাটলিপুত্র, ঠিক আছে। আর গুপ্তদের সময়কালে একটা অল্টারনেটিভ ক্যাপিটাল ছিল, সেটা হচ্ছে তোমার উজ্জয়িনী। এই যে উজ্জয়িনী দেখছো, উজ্জয়িনীটা গুপ্তদের সময় অল্টারনেটিভ ক্যাপিটাল। উজ্জয়িন বা উজ্জয়িনী, ঠিক আছে। অল্টারনেটিভ ক্যাপিটাল বাংলা কি? বিকল্প রাজধানী, ঠিক আছে। রাজধানীর সমতুল্য একটা জায়গা। তাহলে যদি বলা হয় মগধের রাজধানী কি ছিল, সময়ের যদি পরিবর্তন না করে থাকে, তাহলে তিনটেই আনসার হতে পারে। রাজগৃহ হতে পারে, বৈশালী হতে পারে, পাটলিপুত্র হতে পারে। উজ্জয়িনী চট করে দেয় না, ঠিক আছে। টোটাল হিস্ট্রি জানতে হবে। হিস্ট্রি জানতে হবে মানে পণ্ডিত হতে হবে না। এক্সাম ওরিয়েন্টেড ম্যাটার যেগুলো আসে, যেভাবে তোমাদের লিখিয়েছি সেইভাবে তোমাদের পড়াশোনাটা করতে হবে। দেখো এইগুলো কিন্তু তোমাদের লেখানো আছে, পরস্পর পরস্পর লেখানো আছে সব, ঠিক আছে। বোঝা গেছে? তাহলে কানৌজ, কন্যাকুঞ্জ একটা জায়গা ছিল। উজ্জয়িনী হচ্ছে আজমের। এসব জায়গাগুলো ঐতিহাসিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ। নেক্সট কোয়েশ্চেন আসি আমরা। দ্য গ্রেট পোয়েট চাঁদ বরদাই ওয়াজ এ কোর্টিয়ার অফ। চাঁদ বরদাই কার সভাকবি ছিলেন? ইব্রাহিম লোদি, সমুদ্রগুপ্ত, পৃথ্বীরাজ চৌহান, হর্ষবর্ধন। কি হবে বলো তো? তোমাদের জানা আছে? পৃথ্বীরাজ চৌহান। তার গ্রন্থটার নাম কি? পৃথ্বীরাজ রাসো। পৃথ্বীরাজ রাসো, তাই না? হ্যাঁ, চাঁদ বরদাই লেখাটা পৃথ্বীরাজ রাসো, যেখান থেকে তোমার পৃথ্বীরাজের ঘটনাগুলো আমরা জানতে পাচ্ছি। আচ্ছা, এখানে যে অপশন গুলো আছে, যেমন ইব্রাহিম লোদি, ইব্রাহিম লোদিকে পরাস্ত করে বাবর ক্ষমতা লাভ করছেন। সমুদ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত সভাকবি কে ছিল? হরিসেন। হরিসেন। হর্ষবর্ধনের সভাকবি কে ছিল? বানভট্ট। বানভট্ট, ঠিক আছে। তাহলে এইভাবে সিকোয়েন্স নিয়ে পড়াশোনা করো। ইব্রাহিম লোদির ক্ষেত্রে ততটা গুরুত্বপূর্ণ নয়, ঠিক আছে। নেক্সট পয়েন্টে আসো। What was the main object of the invasions of Mahmud of Ghazni to India? গজনীর মামুদের ভারতবর্ষে আক্রমণের উদ্দেশ্য কি ছিল? গজনীর মামুদ, তাহলে এখানে একটা প্রশ্ন এসে যায়, গজনী জায়গাটা কি? গজনী হচ্ছে প্র্যাকটিক্যালি আফগানিস্তানের একটা জায়গা, এইখানে গজনীর মামুদ বলা হচ্ছে, ঠিক আছে। মাহমুদ মানে আমরা সুলতান মাহমুদ জানি, 17 বার ভারত আক্রমণ করেছেন। তা ভারতবর্ষে তার আক্রমণের উদ্দেশ্যটা কি ছিল? 1000 থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে মাহমুদ আক্রমণ করছে। কবে থেকে কবে? 1000 সি থেকে 1027 সি, এই সময় আক্রমণ করছেন। তার আক্রমণের মূল উদ্দেশ্য ছিল ভারতবর্ষকে লুণ্ঠন করা, সোনা দানা সম্পদ সব লুণ্ঠন করা। হ্যাঁ, তার মোটেই ইচ্ছা ছিল না ভারতবর্ষে তিনি স্থায়ীভাবে সাম্রাজ্য বিস্তার করে থাকবেন। তা তিনি ছিলেন যে লুঠেরা। তাহলে অপশন গুলোর মধ্যে কোনটা হচ্ছে দেখো তো? অপশন বি। বি হচ্ছে ভেরিফাইং। তাহলে অপশন হচ্ছে বি। অ্যাকোয়ার বা প্লাউন্ডার, এটা কথাটা কি হতে পারে? প্লাউন্ডার, প্লাউন্ডার, P-L-U-N-D-R, প্লাউন্ডার মানে লুণ্ঠন করা। দ্য ওয়েলথ অফ ইন্ডিয়া, ঠিক আছে। দেখো আমরা ধর্ম করে লাফালাফি করি তো। ভারতবর্ষ যারা আক্রমণ করেছে কেউ কিন্তু ধর্মের কারণে আক্রমণ করেনি। কেউ হয়েছে সোনাদোনা লুটপাট করবো, বা কেউ ভেবেছে আমার এখানে সাম্রাজ্য বিস্তার করবো। শাসক হিসেবে যারা বসেছে তারা পরবর্তী ক্ষেত্রে অনেকে রিজিড হয়েছে, অনেকে রিজিড হয়নি, সেই ব্যাপারটা আলাদা। যেমন মোহাম্মদ ঘুরি আক্রমণ করেছিল ধর্মীয় কারণবশত নয়, কিন্তু সে সোনাদানা লুটপাট করার একটা ইচ্ছা ছিল। তার সঙ্গে তার উদ্দেশ্য ছিল ভারতবর্ষে থেকে তিনি শাসন ব্যবস্থা পরিচালনা করবেন, ভারতবর্ষটাকে তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করবেন। তাহলে ওরা হিন্দু বলে আক্রমণ করবো, ওরা মুসলিম বলে আক্রমণ করবো, এরকম কিন্তু উদ্দেশ্য ছিল না। এইসব ফালতু কাজগুলো এসছে শাসকদের কাছ থেকে, পরবর্তীকালে যারা শাসক ছিল তাদের কাছ থেকে, বুঝেছো?